ছাত্র জনতার নেতৃত্বে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় সেই সরকার বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করে। তার মধ্যে অন্যতম হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। এই নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন সহ আরও 3টি সংস্কার কমিশন গতকাল প্রধান উপদেষ্টার কাছে তাদের সুপারিশগুলো জমা দিয়েছে। আজকে স্টার এক্সপ্লেন্সে আলোচনা করব নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে। প্রথমে আমরা নির্বাচন কমিশনের গঠন এবং তার যেই ক্ষমতার পরিধি বেড়েছে সেই বিষয়ে একটু দৃষ্টি দিব। ইলেকটোরাল রিফর্ম কমিশন যেই সুপারিশগুলো করেছে তার প্রথম সুপারিশটাই হচ্ছে ভবিষ্যতে যখন নির্বাচন কমিশন হবে সেই নির্বাচন কমিশনের আইনের পরিবর্তন করতে হবে, নিয়োগের আইন পরিবর্তন করতে হবে এবং নিয়োগের আইনে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে এবং নাগরিক সমাজের অর্থবহ অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগের বিধান করার কথা তারা সুপারিশ করেছেন। নির্বাচন কমিশনের ক্ষমতার বিষয়ে তারা বলেছেন নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত, বাতিল এবং পুনর্ভোটের ক্ষমতা প্রদান করতে পারবেন। 3টি নির্বাচন বিতর্ক এবং নির্বাচন ভোটারবিহীন নির্বাচন এবং রাতের ভোট বলে যে অভিযোগ আছে সেই প্রসঙ্গগুলোকে টেনে তারা বলেছেন যে ওই ধরনের নির্বাচন যদি হওয়ার সম্ভাবনা দেখা যায়, বিতর্কের সম্ভাবনা দেখা দেয়, তাহলে নির্বাচন কমিশন 90 দিনের মধ্যে নির্বাচন স্থগিত করার জন্য প্রেসিডেন্টের কাছে সুপ্রিম কোর্টের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব এবং দায়বদ্ধতার বিষয় নিয়েও তারা আলোচনা করেছেন। এখন পর্যন্ত বাংলাদেশের নির্বাচন কমিশনে যদি কোনো ধরনের নির্বাচনে অপরাধ সংগঠিত হয়, নির্বাচন কমিশনারদেরকে কোনো দায়বদ্ধ করার কোনো মেকানিজম ছিল না। সেই সুপারিশটা তারা এভাবে করেছেন, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এবং শপথ ভঙ্গ করলে কমিশনারদের মেয়াদ পরবর্তী সময়ে উত্থাপিত অভিযোগ প্রস্তাবিত সংসদীয় কমিটি তদন্ত করে সুপারিশ প্রয়োজনের ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতির কাছে প্রেরণ করতে পারবেন। নির্বাচন কমিশন সংস্কার নিয়ে যে আলোচনা হয় তার একটা বড় অংশ জুড়ে থাকে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসাররা কারা থাকবেন। সেইখানেই এই সংস্কার কমিশনের সুপারিশ হচ্ছে নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকেই এই রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়াটাই প্রায়োরিটি পাবে। যদি কোনো কারণে যথেষ্ট সংখ্যক নির্বাচন কমিশনের কর্মকর্তারা না থাকেন তাহলে সরকারের অন্যান্য অর্গান থেকে নেওয়া যেতে পারে। নির্বাচন কমিশন প্রার্থীদের অযোগ্য করার বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে শাস্তিপ্রাপ্তদের অযোগ্য হিসেবে ঘোষণা করার জন্য এই সংস্কার কমিশন সুপারিশ করেছে। একই সাথে তারা সুপারিশ করেছেন গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মাধ্যমে তারা যদি কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় তারাও নির্বাচনে আর অংশ নিতে পারবেন না। নির্বাচনের অযোগ্যতার বিষয়ে তাদের এই বিষয়টি সাথে তারা এই প্রস্তাবনা করলো। আমরা নির্বাচন সংস্কার কমিশনের লোকজনদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তারা যে ব্যাখ্যাটি দিয়েছেন যে এই যে সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশনের যে বিষয়গুলো, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বলেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন, এগুলো সাধারণভাবে ক্রাইমস অ্যাক্টিভিটিস হিসেবে দেখলে হবে না, এটি এক্সট্রা অর্ডিনারি এবং সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন। এই কারণেই তারা একটা বিশেষ আইন করে প্রয়োজন হলে সেই আইনের মাধ্যমেই তারা যেন নির্বাচনে অংশ না নিতে পারে সেই ব্যবস্থার কথা বলেছেন। আমি ফেডারির বিষয়টা আগেই উল্লেখ করেছি, সেটাও এই বিশেষ আইনের মাধ্যমেই তারা হয়তো অ্যাকোমোডেট করবে বলে আমাদেরকে এ পর্যন্ত জানিয়েছেন। যদি এটা সরকার গ্রহণ করে এবং পরবর্তীতে নির্বাচন ব্যবস্থার আইনের পরিবর্তন ঘটে তাহলে এগুলো অবশ্যই বাস্তবায়িত হওয়ার একটা সুযোগ আছে। নির্বাচন রিফর্ম কমিশনের আরেকটি বেশ সিগনিফিক্যান্ট প্রস্তাব হচ্ছে তরুণ, ধর্মীয় সংখ্যালঘু এবং অন্যান্য বিভিন্ন আনপ্রিভিলেজড গ্রুপের থেকে পলিটিক্যাল পার্টিগুলোকে 10% নমিনেশন দিতে হবে। একই সাথে একজন ব্যক্তি একাধিক কনস্টিটিউয়েন্সিতে এখন আর ক্যান্ডিডেট হতে পারবেন না। বাংলাদেশের ভোটিং সিস্টেমে ইভিএম বলে কোনো কিছু থাকবে না। বাংলাদেশের ভোটিং সিস্টেমে 40% নিচে ভোট কাউন্ট হলে সেখানে আবার পুনর্নির্বাচনের ব্যবস্থা করা। বাংলাদেশের জাতীয় নির্বাচনে রিকল সিস্টেম বলে একটা সিস্টেম চালু করার বিষয় আছে। পৃথিবীর বহু গণতান্ত্রিক দেশে যদি একটি সার্টেন অ্যামাউন্ট অফ ইলেকটোরেটস যদি যারা ভোটার তারা যদি দাবি করে যে কোনো সময় সেটার পুনর্নির্বাচনের ব্যবস্থা ইলেকশন কমিশন করতে পারে, সেই রিকল সিস্টেমের কথাও তারা বলেছেন। নির্বাচনের অভিযোগ ব্যবস্থাপনার বিষয়ে এক ধরনের হাইকোর্টের উপর অনেক মামলার চাপ হয়, সেটার জন্য সংসদীয় নির্বাচন ট্রাইব্যুনাল করার একটা প্রস্তাবনা তারা দিয়েছেন। নির্বাচনের অপরাধের বিষয়ে কথা বলতে গিয়ে তারা সিগনিফিক্যান্টলি ক্যাটাগরিক্যালি একটা জিনিস বলেছে, 2018 সালের জালিয়াতি নির্বাচনের যে দায় সেই নিরূপণের জন্য একটি
বিশেষ তদন্ত কমিশন গঠন করার প্রস্তাবনা তারা করেছেন। নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে তারা কথা বলেছেন। নির্বাচন পর্যবেক্ষণে পক্ষপাত দুষ্টুত ভুয়া পর্যবেক্ষক যাতে না থাকেন সেই বিষয়ে তারা কথা বলেছেন। নির্বাচনের আচরণ বিধির বিষয়ে একটা বেশ আলোচনা করেছেন। তারা এই আমাদের চিরাচরিত যেই ব্যানার পোস্টার সেটা কমিয়ে এনে ভোটারদের প্রার্থীর মুখোমুখি এক ধরনের প্রজেকশন মিটিংয়ের প্রস্তাবনাও তারা দিয়েছেন। নির্বাচন ব্যবস্থার পাশাপাশি বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে যেই নতুন সরকার গঠিত হয় সেই সরকারের রূপ কেমন হতে পারে সেটা নিয়েও তারা আলোচনা করেছেন। তারা রিকমেন্ডেশন দিয়েছেন, যেরকম তারা বলেছেন প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না। সংবিধান এবং 2বার যারা প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন তারা প্রেসিডেন্ট পদের জন্য আর যোগ্য থাকবেন না। আরও একটি বিষয় তারা আলোকপাত করেছেন, সেটা হচ্ছে যে দলীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একই ব্যক্তি একই সময়ে থাকতে পারবেন না। সংসদের উচ্চ কক্ষের নির্বাচন নিয়ে তারা উচ্চ কক্ষ নিয়ে কথা বলেছেন। উচ্চ কক্ষের বিষয়ে তারা বলেছেন নিম্ন কক্ষে 300 থেকে 400টি আসন করা যায়। এই 100টি নতুন আসন নারীদের জন্য রোটেশন ভিত্তিতেই সরাসরি ইলেকশন হবে। উচ্চকক্ষে 100টি আসন থাকবে। সেইখানে উচ্চকক্ষের ক্ষেত্রে তারা আবার একটা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের কথা বলেছেন। সেটা হচ্ছে 50% দলের সদস্যের মধ্যে থেকে প্রপোর্শনেটলি আসবেন, আর অবশিষ্ট 50% নাগরিক সমাজ, শিক্ষাবিদ, বিজ্ঞানী, বিভিন্ন প্রফেশনালদের পক্ষ থেকে আসতে পারেন। সংসদের উচ্চকক্ষের ক্ষেত্রে তারা বয়স কমপক্ষে 35 বছর হতে হবে এই একটি বিধান যুক্ত করেছেন। এই নির্বাচন সংস্কার কমিশন যখন গঠন হয় তখন এবং তারও আগে থেকেই আসলে বাংলাদেশের নির্বাচনে এখন যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচন হওয়ার যেই ব্যবস্থা সেই ব্যবস্থা থেকে বেরিয়ে এসে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বেশ প্রস্তাবনা দিয়েছিল। বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল এই সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির কথা বলেছিলেন। নিম্নকক্ষ নির্বাচন ব্যবস্থায় এই সংস্কার কমিশন এই সংখ্যানুপাতিক ব্যবস্থার কথা বলেন নাই, কিন্তু তারা উচ্চকক্ষে নির্বাচনের ক্ষেত্রে এই সংখ্যানুপাতিক ব্যবস্থার কথা বলেছেন। নারী প্রতিনিধিত্ব আমি আগেই বলেছি, তারা 100 আসন বাড়িয়ে দেওয়ার কথা বলছে এবং সেখানে যোগ্যতার ভিত্তিক সরাসরি নির্বাচনের কথা বলেছেন। রাষ্ট্রপতির নির্বাচনের সিস্টেমটাও একটু পরিবর্তনের কথা তারা সুপারিশ করেছেন। এটা একটা উভয় কক্ষের সদস্য, উচ্চ এবং নিম্ন কক্ষের সদস্য এবং স্থানীয় সরকারের সকল নির্বাচিতদের নিয়ে একটা ইলেকটোরাল কলেজ হবে, সেই ইলেকটোরাল কলেজ রাষ্ট্রপতি নির্বাচন করবে। সংসদ সদস্যদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলেছেন। সংসদ সদস্যকে যে শুল্কমুক্ত গাড়ি, তাদের যে নানা ধরনের সুযোগ সুবিধা, প্রোটোকল, এগুলো নিয়ে আরও পর্যালোচনা এবং প্রয়োজনে সংশোধন করার বিষয়ে তারা আলোচনা করেছেন। আলোচনার একটা জায়গায় আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা তারা রিস্টোরেশন যেমন চেয়েছেন, একটু পরিবর্তনও তারা চেয়েছেন। পরিবর্তনটা এরকম, তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনে 4 মাস নির্ধারণ করতে পারে। এখন গত বেশ কয়েকটি তত্ত্বাবধায়ক সরকারে আমরা যেটা দেখেছিলাম যে 90 দিন তাদের দায়িত্ব থাকে এবং 90 দিনের মধ্যে তারা একটা জাতীয় নির্বাচন করে পরবর্তী সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে তারা চলে যায়। এই ক্ষেত্রে এই সংস্কার কমিশনের বলেছেন মেয়াদটা 4 মাস হতে পারে এবং একই সাথে এই মেয়াদকালেই তারা জাতীয় এবং স্থানীয় নির্বাচনগুলো একসাথে করতে পারবে, এই বিধান করার ব্যবস্থা রেখেছেন। বাংলাদেশে এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন ইলেকশন কমিশন তখনই করে যখন সরকার থেকে বলা হয় যে এটা নির্বাচনের ম্যাচুরিটি এসেছে, নির্বাচনের সময় হয়েছে, নির্বাচন করো। তখন সেই ব্যবস্থার পরিবর্তনের বিষয়েও নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন বলেছেন স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্বটা ইলেকশন কমিশনের কাছেই থাকতে পারে। বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল পার্টি কিভাবে ফাংশন করবে, পলিটিক্যাল পার্টির রেজিস্ট্রেশন কিভাবে হবে, সেটা ইলেকশন কমিশন থেকে হয়। সেই রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে তাদের সুপারিশ আছে। এখানেও তারা একটা প্রভিশন রেখেছেন যে আইসিটি আইনে সাজাপ্রাপ্ত কেউ রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। আবার একই সাথে গুরুতর মানবাধিকার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ইত্যাদির সাথে অভিযোগ প্রমাণিত হলেও তারাও আর এই রাজনৈতিক দলগুলোর সদস্য থাকতে পারবে না। বাংলাদেশের রাজনীতিতে যেরকম গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রয়োজন, সেই গণতান্ত্রিক রাজনৈতিক দলের মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্র প্র্যাকটিস খুব প্রয়োজন। সেই জায়গা থেকে তারা একটি প্রস্তাবনা দিয়েছেন দলের সাধারণ সদস্যদের গোপন ভোটের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের বিষয়ে তারা কথা বলেছেন এবং একই সাথে সাধারণ সদস্যদের গোপন ভোটের ভিত্তিতে জাতীয় সংসদের যেই সংসদ সদস্য নির্বাচনের যে প্যানেল তৈরি করবেন, তারা প্রার্থীদের প্যানেল 3 জনের প্যানেল তৈরি করবেন, সেইখান থেকে একজন প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন, সেই ব্যবস্থাটার কথা বলেছেন। দলের লেজুর ভিত্তি করে কোনো ধরনের যে কোনো নামে, সেটা ছাত্র সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন হোক, যে কোনো নামেই কোনো লেজুর ভিত্তিক ছাত্র, শিক্ষক, শ্রমিক সংগঠন থাকতে পারবে না এই রাজনৈতিক দলের নিবন্ধন, এরকম একটি সুপারিশ করেছেন। এর আগে শিক্ষক
এই শিক্ষক এই ফ্রেজের মধ্যে ছিলেন না, এই আইনেও একটু পরিবর্তন করতে হবে। প্রত্যেক 5 বছর পর পর দলের নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে, নবায়ন বাধ্যতামূলক করা হচ্ছে। পরপর 2টি নির্বাচনে অংশ না নিলে দলের নিবন্ধন বাতিলের যে বিধান সেটি তারা রহিত করার জন্য সুপারিশ করেছেন। এর পাশাপাশি তারা জাতীয় পরিচয়পত্রের বিষয়েও তারা আলোকপাত করেছেন। জাতীয় পরিচয়পত্র সাধারণত ভোটার তালিকার সাথে জাতীয় পরিচয়পত্রের একটা রিলেশন আছে, সেখানে তারা বলেছেন বাংলাদেশের ভোটার যেই 18 বছর সেটাই থাকবে, কিন্তু 16 বছর বয়সীদের যেন নাগরিক জাতীয়পত্র দেওয়া যায় সেটার একটা রিকমেন্ডেশন তারা করেছেন, এবং ভবিষ্যতে এটি যেন 10 বছরে নিয়ে আসা যায় সেই বিষয়েও তারা কথা বলেছেন। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের যেই সংস্কারের কথাগুলো আমরা বললাম, সেই নির্বাচনের সংস্কারের জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েও কথাবার্তা বলেছেন। তারা বলেছেন যে নির্বাচন যেই সুষ্ঠুতা এবং বিশ্বাসযোগ্যতা, নির্বাচন কমিশনের অংশগ্রহণকারী কোনো রাজনৈতিক দল যদি এটা নিয়ে ক্ষুব্ধ হয় তাহলে তারা 48 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনের সাংবিধানিক যে একটা কাউন্সিলের প্রস্তাবনা করেছেন সেই সাংবিধানিক কাউন্সিলের কাছে তারা তাদের কোনো ক্ষুব্ধতা সংক্ষুব্ধতা থাকলে জানাতে পারবেন। এবং এইখানে পলিটিক্যাল পার্টির রেজিস্ট্রেশনের প্রসেস নিয়ে আমরা কথা বলেছি। পলিটিক্যাল পার্টির নিবন্ধন নিয়ে নানা ধরনের বিতর্ক হয়। গত কমিশন যে পলিটিক্যাল পার্টিগুলো নিবন্ধনের দিয়ে গিয়েছিল সেগুলো বাতিলের সুপারিশ তারা করেছেন। নির্বাচনের দায়বদ্ধতার প্রশ্নে এবং নির্বাচনের ব্যয়, আয় এবং নির্বাচন কমিশনের স্বাধীনতার প্রশ্নেও তাদের অনেক বক্তব্য আছে, রিকমেন্ডেশন আছে। সেইখানে তারা বলেছেন নির্বাচন কমিশনের যে কোনো আইনি এবং আর্থিক বিষয়ে এখন যেরকম মন্ত্রণালয়ে অথবা সরকারের মুখাপেক্ষিত হয় সেখান থেকে তারা পরিবর্তন করে যদি উচ্চকক্ষ হয় সেই উচ্চ কক্ষে একটি পার্লামেন্টারি কমিটি হবে, সেই কমিটির কাছেই তারা যোগাযোগ করবে। আর যদি এই উচ্চকক্ষ না হয় তাহলেও নিম্নকক্ষে একটি সংসদীয় কমিটি গঠন করা হবে যে তাদের কাছে তাদের আর্থিক এবং আইনি বিষয়গুলো নিয়ে তারা নির্বাচন কমিশন যেতে পারবেন। নির্বাচনের যেই ব্যয়, প্রার্থীদের এবং রাজনৈতিক দলের ব্যয়, সেটা নিয়েও রিকমেন্ডেশন করেছে। সেই রিকমেন্ডেশনের জন্য তারা বলেছে যে একজন ক্যান্ডিডেট পার ভোটারের 10 টাকার বেশি ব্যয় করতে পারবে না, এবং সকল নির্বাচনী ব্যয় ব্যাংকের মাধ্যমে করতে হবে, ব্যাংকে একটা হিসাব থাকতে হবে, অথবা আমাদের যে মোবাইল ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন সিস্টেমগুলো আছে তাদের মাধ্যমে রাখতে হবে। এই ছিল মোটামুটি। এর বাইরে একটি নির্বাচন কমিশনের আইনের বিষয়ে একটি স্থায়ী জাতীয় সাংবিধানিক কাউন্সিল বিকল্প হিসেবে তারা প্রস্তাবনা করেছেন। ইলেকটোরাল রিফর্ম কমিশন সহ মোট 4টি সংস্কার কমিশন রিপোর্ট জমা দিয়েছে। এই রিপোর্টগুলো নিয়ে কি হবে সেই প্রশ্ন করা হলে পরিবেশ উপদেষ্টা এবং আইন উপদেষ্টা গতকালকে সাংবাদিকদের জানান যে এটি নিয়ে একটি বৃহত্তর জাতীয় ঐক্যমত্য তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলো সহ অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা হবে। পরিবেশ উপদেষ্টা এটিও জানান যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা মধ্য ফেব্রুয়ারি নাগাদ চালু হতে পারে। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট লোকজন এবং সংস্কার কমিশনের সদস্যবৃন্দরা আশা রাখেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সংস্কার, বাংলাদেশের নির্বাচন ফ্রি ফেয়ার একটি নির্বাচনের জন্য তারা যে রিকমেন্ডেশনগুলো দিয়েছেন সেই রিকমেন্ডেশনগুলো নিয়ে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা একটি মতৈক্যে পৌঁছাতে পারবেন, এবং এর পরবর্তীতে বাংলাদেশে আবারও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের রাস্তা তৈরি হবে।